আরণ্যক উপন্যাসের তৃতীয় পরিচ্ছেদ। 1। গ্রীষ্মকাল পড়িতে গ্র্যান্ড সাহেবের বটগাছের মাথায় পিরি পৈতি পাহাড়ের দিক হইতে একদল বক উড়িয়া আসিয়া বসিল। দূর হইতে মনে হয় যেন বটগাছের মাথা সাদা থোকা থোকা ফুলে ভরিয়া গিয়াছে। একদিন অর্ধশুষ্ক কাশের বনের ধারে টেবিল চেয়ার পাতিয়া কাজ করিতেছি। মুনেশ্বর সিং সিপাহী আসিয়া বলিল, হুজুর, নন্দলাল ওঝা গোলাওয়ালা আপনার সঙ্গে দেখা করতে এসেছে। একটু পরে প্রায় 50 বছরের একটি বৃদ্ধ ব্যক্তি আমার সামনে আসিয়া সেলাম করিল ও আমার নির্দেশ মতো একটা টুলের উপর বসিল। বসিয়াই সে একটি পশমের থলে বাহির করিল। তারপর থলেটির ভিতর হইতে খুব ছোট একখানি জাঁতি ও 2টি সুপারি বাহির করিয়া সুপারি কাটিতে আরম্ভ করিল। পরে কাটা সুপারি হাতে রাখিয়া 2 হাত একত্র করিয়া আমার সামনে মেলিয়া ধরিয়া সসম্ভ্রমে বলিল, সুপারি লিজিয়ে হুজুর। সুপারি ওভাবে খাওয়া অভ্যাস না থাকিলেও ভদ্রতার খাতিরে লইলাম। জিজ্ঞাসা করিলাম, কোথা হইতে আসা হচ্ছে, কি কাজ? তাহার উত্তরে লোকটি বলিল, তাহার নাম নন্দলাল ওঝা, মৈথিল ব্রাহ্মণ। জঙ্গলের উত্তর পূর্ব কোণে কাছারি হইতে প্রায় 11 মাইল দূরে সংঠিয়া দিয়ারাতে তাহার বাড়ি। বাড়িতে চাষবাস আছে, কিছু সুদের কারবারও আছে। সে আসিয়াছে তার বাড়িতে আগামী পূর্ণিমা দিন আমায় নিমন্ত্রণ করিতে। আমি কি তাহার বাড়িতে দয়া করিয়া পদধূলি দিতে রাজি আছি? এ সৌভাগ্য কি তাহার হইবে? 11 মাইল দূরে এই রৌদ্রে নিমন্ত্রণ খাইতে যাইবার লোভ আমার ছিল না, কিন্তু নন্দলাল ওঝা নিতান্ত পীড়াপিড়ি করাতে অগত্যা রাজি হইলাম। তাছাড়া এদেশের গৃহস্থ সংসার সম্বন্ধে অভিজ্ঞতা সঞ্চয় করিবার লোভও সংবরণ করিতে পারিলাম না। পূর্ণিমা দিন দুপুরের পরে দীর্ঘ কাশের জঙ্গলের মধ্যে দিয়া কাহাদের একটি হাতি আসিতেছে দেখা গেল। হাতি কাছারিতে আসিলে মাহুতের মুখে শুনিলাম হাতিটি নন্দলাল ওঝার নিজের, আমাকে লইয়া যাইতে পাঠাইয়া দিয়াছে। হাতি পাঠাইবার আবশ্যক ছিল না, কারণ আমার নিজের ঘোড়ায় অপেক্ষাকৃত অল্প সময় পৌঁছিতে পারিতাম। যাই হোক, হাতিতে চড়িয়াই নন্দলালের বাড়িতে রওনা হইলাম। সবুজ বনশিষ্য আমার পায়ের তলায়, আকাশ যেন আমার মাথায় ঠেকিয়াছে। দূর দূর দিগন্তের নীল শৈলমালার রেখা বনভূমিতে ঘিরিয়া যেন মায়ালোক রচনা করিয়াছে। আমি সে মায়ালোকের অধিবাসী। বহুদূর স্বর্গের দেবতা কত মেঘের তলায় তলায় পৃথিবীর কত শ্যামল বনভূমির উপরকার নীল বায়ুমণ্ডল ভেদ করিয়া যেন আমার অদৃশ্য যাতায়াত। পথে চামটার বিল পড়িল। শীতের শেষেও সিল্লি আর লাল হাঁসের ঝাঁকে ভর্তি। আর একটু গরম পড়িলেই উড়িয়া পলাইবে। মাঝে মাঝে নিতান্ত দরিদ্র পল্লী, ফণিমনসা ঘেরা তামাকের ক্ষেত ও খোলায় হাওয়া দিনকুটির। সংঠিয়া গ্রামে হাতি ঢুকিলে দেখা গেল পথের দুধারে ষাঁড়বন্দি লোক দাঁড়াইয়া আছে আমায় অভ্যর্থনা করিবার জন্য। গ্রামে ঢুকিয়া অল্প দূরেই নন্দলালের বাড়ি। খোলায় ছাওয়া মাটির ঘর 8-10 খানা, সবই পৃথক পৃথক, প্রকাণ্ড উঠোনের মধ্যে ইতস্তত ছড়ানো। আমি বাড়িতে ঢুকিতেই 2 বার হঠাৎ বন্দুকের আওয়াজ হইল। চমকাইয়া গিয়াছি। এমন সময় সহাস্য মুখে নন্দলাল ওঝা আসিয়া আমার অভ্যর্থনা করিয়া বাড়িতে লইয়া গিয়া একটা বড় ঘরের দাওয়ায় চেয়ারে বসাইল। চেয়ারখানি এদেশের শিশু কাঠের তৈয়ারি এবং এদেশের গ্রাম্য মিস্ত্রির হাতেই করা। তাহার পর 10-11 বছরের একটি ছোট মেয়ে আসিয়া আমার সামনে একখানা থালা ধরিল। থালায় গোটা কতক আস্ত পান, আস্ত সুপারি,
একটা মধুপর্কের মতো ছোট বাটিতে সামান্য একটু আতর, কয়েকটি শুষ্ক খেজুর, ইহা ইহা লইয়া কি করিতে হয় আমার জানা নাই। আমি আনাড়ির মতো হাসিলাম এবং বাটি হইতে আঙুলের আগায় একটু আতর তুলিয়া লইলাম মাত্র। মেয়েটিকে দু একটি ভদ্রতা সুযোগ মিষ্টি কথাও বলিলাম। মেয়েটি থালা আমার সামনে রাখিয়া চলিয়া গেল। তারপর খাওয়ানোর ব্যবস্থা। নন্দলাল যে ঘটা করিয়া খাওয়াইবার ব্যবস্থা করিয়াছে তাহা আমার ধারণা ছিল না। প্রকাণ্ড কাঠের পিঁড়ির আসন পাতা সম্মুখে এমন আকারের একখানি পিতলের থালা আসিল, যাহাতে করিয়া আমাদের দেশে দুর্গাপুজোর বড় নৈবেদ্য সাজায়। থালায় হাতির কানের মতো পুরি, পাথুয়া শাক ভাজা, পাকা শশার রায়তা, কাঁচা তেঁতুলের ঝোল, মহিষের দুধের দই, প্যাড়া। খাবার জিনিসে এমন অদ্ভুত যোগাযোগ কখনো দেখি নাই। আমায় দেখিবার জন্য উঠোনে লোকে লোকারণ্য হইয়া গিয়াছে এবং আমার দিকে এমনভাবে চাহিতেছে যে আমি যেন এক অদৃষ্টপূর্ব জীব। শুনিলাম ইহারা সকলেই নন্দলালের প্রজা। সন্ধ্যার পূর্বে উঠিয়া আসিবার সময় নন্দলাল তো একটি ছোট থলি আমার হাতে দিয়া বলিল, হুজুরের নজর। আশ্চর্য হইয়া গেলাম। থলিতে অনেক টাকা, 50-এর কম নয়। এত টাকা কেহ কাহাকেও নজর দেয় না। তাছাড়া নন্দলাল তো আমার প্রজাও নয়। নজর প্রত্যাখ্যান করাও গৃহস্থের পক্ষে নাকি অপমানজনক। সুতরাং আমি থলি খুলিয়া একটা টাকা লইয়া থলিটা তাহার হাতে ফিরাইয়া দিয়া বলিলাম, তোমার ছেলেপুলেদের প্যাড়া খাইয়ে দিও। নন্দলাল কিছুতেই ছাড়িবে না। আমি সে কথায় কান না দিয়াই বাহিরে আসিয়া হাতির পিঠে চড়িলাম। পরদিনই নন্দলাল ওঝা আমার কাছারিতে গেল, সঙ্গে তাহার বড় ছেলে। আমি তাহাদিগকে সমাদর করিলাম, কিন্তু খাইবার প্রস্তাবে তাহারা রাজি হইল না। শুনিলাম মৈথিল ব্রাহ্মণ অন্য ব্রাহ্মণের হস্তে প্রস্তুত কোনো খাবারই খায় না। অনেক বাজে কথার পরে নন্দলাল একান্তে আমার নিকট কথা পারিল। তাহার বড় ছেলে ফুলকিয়া বৈহারের তহসিলদারির জন্য উমেদার, তাহাকে আমায় বহাল করিতে হইবে। আমি বিস্মিত হইয়া বলিলাম, কিন্তু ফুলকিয়ার তহসিলদার তো আছে, সে পোস্ট তো খালি নেই। তাহার উত্তরে নন্দলাল আমাকে চোখ ঠারিয়া ইশারা করিয়া বলিল, হুজুর, মালিক তো আপনি মনে করিলে কি না হয়। আমি আরো অবাক হইয়া গেলাম। সে কিরকম কথা? ফুলকিয়ার তহসিলদার ভালোই কাজ করিতেছে, তাহাকে ছাড়াইয়া দিব কোন অপরাধে? নন্দলাল বলিল, কত রুপিয়া হুজুরকে পান খেতে দিতে হবে বলুন, আমি আজ সাজেই হুজুরকে পৌঁছে দেব। কিন্তু আমার ছেলেকে তহসিলদারি দিতে হবেই হুজুরের। বলুন কত হুজুর? 500? এতক্ষণে বেশ বুঝিতে পারিলাম নন্দলাল যে আমাকে কাল নিমন্ত্রণ করিয়াছিল তাহার প্রকৃত উদ্দেশ্য কি। এদেশের লোক যে এমন ধরিবাজ তাহা জানিলে কখনো ওখানে যায়? আচ্ছা, বিপদে পড়িয়াছি বটে। নন্দলালকে স্পষ্ট কথা বলিয়াই বিদায় করিলাম। বুঝিলাম নন্দলাল আশা ছাড়িল না। আরেকদিন দেখি ঘন বনের ধারে নন্দলাল আমার অপেক্ষায় দাঁড়াইয়া আছে। কিছুক্ষণেই উহার বাড়িতে নিমন্ত্রণ খাইতে গিয়াছিলাম। দুখানা পুরি খাওয়াইয়া সে যে আমার জীবনে এমন অতিষ্ঠ করিয়া তুলিবে তাহা আগে জানিলে কি উহার ছায়া মারাই। নন্দলাল আমাকে দেখিয়া মিষ্টি মোলায়েম হাসিয়া বলিল, নমস্কার হুজুর। তারপর এখানে কি মনে করে? হুজুর সবই জানেন। আমি আপনাকে 1200 টাকা নগদ দেব, আমার ছেলেকে কাজে লাগিয়ে দিন। তুমি পাগল নন্দলাল? আমি বহাল করবার মালিক নই। যাদের জমিদারি তাদের কাছে দরখাস্ত করতে পারো। তাছাড়া বর্তমানে যে রয়েছে তাকে ছাড়বো কোন অপরাধে? বলিয়াই বেশি কথা না বাড়াইয়া ঘোড়া ছুটাইয়া দিলাম। ক্রমে আমার কড়া ব্যবহারে নন্দলালকে আমি আমার ওস্টেটের মহা শত্রু করিয়া তুলিলাম। তখনও বুঝি নাই নন্দলাল কিরূপ ভয়ানক প্রকৃতির মানুষ। ইহার ফল আমাকে ভালো করিয়াই ভুগিতে হইয়াছিল। 2. 19 মাইল দূরবর্তী ডাকঘর হইতে
ডাক আনা এখানকার এক অতি আবশ্যক ঘটনা। অতি দূরে প্রতিদিন লোক পাঠানো চলে না বলিয়াই সপ্তাহে দুবার মাত্র ডাকঘরে লোক যাইত। মধ্য এশিয়া জনহীন দুস্তর ও ভীষণ টাকলা মাকান মরুভূমির তাঁবুতে বসিয়া বিখ্যাত পর্যটক সোয়েন হেরিনও বোধ হয় এমনই আগ্রহে ডাকের প্রতীক্ষা করিতেন। আজ ৮-৯ মাস এখানে আসিবার ফলে দিনের পর দিন, রাতের পর রাত এই জনহীন বন প্রান্তরে সূর্যাস্ত, নক্ষত্র রাজি, চাঁদের উদয়, জ্যোৎস্না ও বনের মধ্যে নীলগাইয়ের দৌড় দেখিতে দেখিতে যে বহির্জগতের সঙ্গে সকল যোগ হারাইয়া ফেলিয়াছি, ডাকের চিঠি কয়েকখানির মধ্যে দিয়া আবার তাহার সহিত একটা সংযোগ স্থাপিত হইত। নির্দিষ্ট দিনে জওহারীলাল সিং ডাক আনিতে গিয়াছে। আজ দুপুরে সে আসিবে। আমি ও বাঙালি মুহুরীবাবুটি ঘন ঘন জঙ্গলের দিকে চাহিতেছি। কাছারি হইতে মাইল ১.৫ দূরে একটা উঁচু ঢিবির উপর দিয়া পথ। ওখানে আসিলে জওহারীলাল সিংকে বেশ স্পষ্ট দেখা যায়। বেলা দুপুর হইয়া গেল, জওহারীলালের দেখা নেই। আমি ঘন ঘন ঘর বাহির করিতেছি। এখানের আপিসের কাজের সংখ্যা নিতান্ত কম নয়। বিভিন্ন আমিনের রিপোর্ট দেখা, দৈহিক ক্যাশ বই সই করা, সদরের চিঠিপত্রে উত্তর লেখা, পাটোয়ারি ও তহসিলদারের আদায়ের হিসেব পরীক্ষা, নানাবিধ দরখাস্তের ডিগ্রি ডিমস করা, পুনিয়া, মুঙ্গের, ভাগলপুর প্রভৃতি স্থানে নানা আদালতে নানা প্রকার মামলা ঝুলিতেছে। ওই সকল স্থানের উকিল ও মামলা তদির কারকদের রিপোর্ট পাঠ ও তার উত্তর দেওয়া, আরও নানা প্রকার বড় খুচরা কাজ প্রতিদিন নিয়ম মতো না করিলে ২-৩ দিনে এত জমিয়া যায় যে তখন কাজ শেষ করিতে প্রাণান্ত হইয়া ওঠে। ডাক আসিবার সঙ্গে সঙ্গে আবার একরাশি কাজ আসিয়া পড়ে। শহরের নানা ধরনের চিঠি, নানা ধরনের আদেশ, অমুক জায়গায় যাও তো অমুকের সঙ্গে অমুক মহালের বন্দোবস্ত করো ইত্যাদি। বেলা ৩টার সময় জওহারীলালের সাদা পাগড়ি রৌদ্রে চকচক করিতেছে দেখা গেল। বাঙালি মুহুরীবাবু হাঁকিলেন, ম্যানেজার বাবু আসুন, ডাক পেয়াদা আসছে, ওই যে। আপিসের বাহিরে আসিলাম। ইতিমধ্যে জওহারীলাল আবার ঢিবি হইতে নামিয়া জঙ্গলের মধ্যে ঢুকিয়া পড়িয়াছে। আমি অপেরা গ্লাস আনাইয়া দেখিলাম দূরে জঙ্গলের মধ্যে দীর্ঘ দীর্ঘ ঘাসের ও বনঝাউয়ের মধ্যে সে আসিতেছে বটে। আর আপিসের কাজে মন বসিল না। সে কি আকুল প্রতীক্ষা! যে জিনিস যত দুষ্প্রাপ্য, মানুষের মনের কাছে তাহার মূল্য তত বেশি। এ কথা খুবই সত্য যে এই মূল্য মানুষের মন গড়া একটা কৃত্রিম মূল্য। পার্থিব জিনিসের সত্যকার উৎকর্ষ ও অপকর্ষের সঙ্গে এর কোনো সম্বন্ধ নাই। কিন্তু জগতের অধিকাংশ জিনিসের উপরেই একটা কৃত্রিম মূল্য আরোপ করিয়াই তো আমরা তাকে বড় বা ছোট করি। জওহারীলালকে কাছারির সামনে একটা অপরিসর বালুময় নাবাল জমির ওপারে দেখা গেল। আমি চেয়ার ছাড়িয়া উঠিলাম। মুহুরীবাবু আগলাইয়া গেলেন। জওহারীলাল আসিয়া সেলাম করিয়া দাঁড়াইল এবং পকেট হইতে চিঠির তাড়া বাহির করিয়া মুহুরীবাবুর হাতে দিল। আমারও খান্দই পত্র আছে, অতি পরিচিত হাতের লেখা। চিঠি পড়িতে পড়িতে চারিপাশের জঙ্গলের দিকে চাহিয়া নিজেই অবাক হইয়া গেলাম। কোথায় আছি কখনো ভাবি নাই। আমি এখানে কোনোদিন থাকিব, কলিকাতার আড্ডা ছাড়িয়া এমন জায়গায় দিনের পর দিন কাটাইব। একখানা বিলাতি ম্যাগাজিনের গ্রাহক হইয়াছি, আজ সেখানে আসিয়াছি। মোড়কের উপরে লেখা উড়োজাহাজের ডাকে। জনাকীর্ণ কলিকাতা শহরের বুকে বসিয়া বিংশ শতাব্দীর এই বৈজ্ঞানিক আবিষ্কারের সুখ কি বুঝা যাইবে? এখানে এই নির্জন বনপ্রদেশ সকল বিষয়েই ভাবিবার ও অবাক হইবার অবকাশ আছে। এখানকার পারিপার্শ্বিক অবস্থা সে অনুভূতি আনয়ন করে। যদি সত্য কথা বলিতে হয়, জীবনে ভাবিয়া দেখিবার শিক্ষা এখানেই আসিয়া পাইয়াছি। কত কথা মনে জাগে, কত পুরনো কথা মনে হয়। নিজের মনকে এমন করিয়া কখনো উপভোগই করি নাই। এখানে সহস্র প্রকার অসুবিধার মধ্যেও সে আনন্দ আমাকে যেন একটা নেশার মতো পাইয়া বসিতেছে দিন দিন।
অথচ সত্যি আমি প্রশান্ত মহাসমুদ্রের কোনো জনহীন দ্বীপে একা পরিত্যক্ত হই নাই। বোধহয় 32 মাইলের মধ্যে রেল স্টেশন, সেখানে ট্রেনে চড়িয়া 1 ঘন্টার মধ্যে পূর্ণিয়া যাইতে পারি, 3 ঘন্টার মধ্যে সুমুঙ্গের যাইতে পারি। কিন্তু প্রথম তো রেল স্টেশনে যাইতেই বেজায় কষ্ট, সে কষ্ট স্বীকার করিতে পারি। যদি পূর্ণিয়া বা মুঙ্গের শহরে গিয়া কিছু লাভ থাকে, এমনই দেখিতেছি কোনো লাভই নেই। না আমাকে সেখানে কেউ চেনে, না আমি কাউকে চিনি, কি হইবে গিয়া? কলিকাতা হইতে আসিয়া বই আর বন্ধু বান্ধবের সঙ্গে গল্প ও আলোচনার অভাব এত বেশি অনুভব করি যে কতবার ভাবিয়াছি এ জীবন আমার পক্ষে অসহ্য। কলিকাতাতেই আমার সব, পূর্ণিয়া বা মুঙ্গেরে কে আছে যে সেখানে যাইব? কিন্তু সদর আপিসের বিনা অনুমতিতে কলিকাতায় যাইতে পারি না। তাছাড়া অর্থব্যয়ও এত বেশি যে 2-5 দিনের জন্য যাওয়া পোষায় না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আমরা আরণ্যক উপন্যাসের 3য় পরিচ্ছেদের 3য় অধ্যায় থেকে পড়া শুরু করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।